শিকার হয়েছে। সবাইকে ওরা হেনস্থা করছে এবং আমাদেরকে বলা হয়েছে জামাত শিবির। আমরা কি জামাত শিবির না বিএনপি? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমরা কি জামাত শিবির না বিএনপি। ওরা আমাদেরকে আমাদের সাইনবোর্ড দেখছে, আমাদের ব্যানার দেখছে। এই যে আজকে ব্যানারটা দেখতেছেন, এটা আমরা কিছুক্ষণ আগে আমরা প্রিন্ট করে নিয়ে আসছি। কিন্তু আমরা গতকালকে যে ওই দিন গত 12ই ডিসেম্বর যে আমাদের ব্যানারটা ছিল, ওরা সেই ব্যানারটা আমাদের থেকে কেড়ে নিয়ে দিচ্ছে এবং আমাদের প্লে কার্ড সবগুলো ওনারা কেড়ে নিয়ে দিচ্ছে এবং আমাদের প্রত্যেকের মোবাইল কেড়ে দিচ্ছে, আমাদের লাইভ ডিলিট করে দেওয়া হচ্ছে এবং আমাদের যে ভিডিওগুলো করছে সবগুলো ওনারা নিয়ে নেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার টিমের যে প্রধান তিনি এমনকি আমাদের কয়েকজন শিক্ষার্থীকে ওর মাস্ক খুলতে বাধ্য করা হয়েছে। আপনি হয়তো বুঝবেন একজন মেয়ে শিক্ষার্থীর মাস্ক কিভাবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল খুলতে পারে, বাধ্য করতে পারে। উনি ওর মাস্ক খুলতে বাধ্য করা হয়েছিল, একজন মাস্ক খুলছে আর উনি ওনার বাসায় কল দিচ্ছে, ওনার মায়ের কাছে কল দেওয়া হয়েছে এবং ওনার আমাদের যে প্যান্ট মেয়ে শিক্ষার্থী তার বাসায় কল দিয়ে বলা হয়েছে যে আপনার মেয়ে এখানে 13-14 জন স্টুডেন্ট নিয়ে এখানে একটা অনৈতিক কাজ করতেছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এটা আমাদের অধিকার, এটা আমাদের একটা অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ডারি সুযোগটা পাওয়া। অথচ এটা কি অনৈতিক কাজ? আমরা তো অধিকার চাচ্ছি। অধিকার যদি অনৈতিক কাজ হয় তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা কি বাংলাদেশ নাকি এটা ওই যে ফিলিস্তিনের যে শাসক ফিলিস্তিনের যে মানুষের প্রতি অবিচার অন্যায় হচ্ছে সেই দেশ? আমাদেরকে বলছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে জেলে নিয়ে যাবে তারা। আমরা জামাত শিবির, আমরা বিএনপি, অথচ তারা আমাদের সামনে কার্ড দেখছে, আমাদের আইডি কার্ড দেখছে, আমাদের কলেজ কার্ড দেখছে, আমাদের প্রত্যেকের বলছে কলেজ কার্ড, আমাদের কলেজের আইডি কার্ড দেখার পরেও তারা বলছে আমরা জামাত শিবির, আমাদেরকে কি টাকা দিয়ে এখানে পাঠানো হয়েছে। এবং শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আমাদের যে কয়েকটা মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শিক্ষা। আমরা বাংলাদেশে বসবাস করছি, আমরা আমাদের মৌলিক যে কয়টা মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম। একটা দেশ কতটা উন্নত হবে তা নির্ভর করে আমরা সেই প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট রয়েছে মেম্বার রয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আমাদেরকে সেকেন্ড টাইম এই বিষয়টা দেওয়ার জন্য তারা অবশ্যই মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করবে। কিন্তু আমরা যখন জানতে যাই আমাদেরকে আর পরবর্তীতে ডিসি স্যারের সাথে কোনোভাবেই দেখা করতে দেয়। আমাদের যৌক্তিকতা এই জন্যই বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বাকি 3টা যে বিশ্ববিদ্যালয় রয়েছে স্বায়ত্তশাসিত, এখানে সেকেন্ড টাইম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং সেই 3টার ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই এবং এটা যৌক্তিক। এই জন্যই যে বাকিগুলোতে আমরা এই দিকে চলে যাব। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা ভর্তি পরীক্ষার সুযোগ চাই, আমরা কোনো সিট চাই। আমরা স্বাধীন বাংলাদেশের জন্য স্বাধীনতার 50 বছর পূরণ হয়ে যাওয়ার পরও শিক্ষাটা আমাদের সবার জন্য কেন কোনো বাধ্যতামূলক করতে পারবে না? আমরা তো কোনো সিট চাইনি, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে আমরা নিজেকে আবার যথাযথভাবে উপস্থাপন করতে চেয়েছি। আমরা একজন শিক্ষার্থী হয়ে এই ক্যাম্পাসে এসেছি। কিন্তু গত যে 12ই ডিসেম্বর আমার ফোন নাম্বার নিয়ে আমার বাসায় ফোন করা হয়েছে। আমার বাসায় আমার কাছে বলা হয়েছে যে আমি নাকি একজন বিএনপি অরাজনৈতিকতা গ্রুপের একজন সদস্য, আমাকে নাকি জেলে চালান করে দিবে। আমাদের অনেক সদস্যদের ফোন নিয়ে গিয়েছে, যে শিক্ষার্থীদের হেনস্থা করেছে তাদের মুখের মাস্ক বা মুখটা খোলার জন্য। এই ধরনের আমরা যখন তাদেরকে পাল্টা কথা বলি যে এইটা তোমাদের যৌক্তিক দাবি, তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য ইমিডিয়েট সেই সুযোগ দেন এবং আমাদেরকে বলে আমরা এই ক্যাম্পাসে কেউ নেই। আমি এইটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার রয়েছে। এই অধিকারের আদায়ের জন্য আমরা এখানে আসি। তারা আমাদেরকে যেভাবে হেনস্থা করেছে এর প্রতিবাদ স্বরূপ আমরা হাইকোর্টে রিট করেছি, আমরা তাদেরকে লিগেল নোটিশ পর্যন্ত পাঠিয়েছি। আমরা এমন কোনো জায়গা বাদ রাখিনি যেখানে আমাদের স্মারকলিপি প্রদান করতে হবে। এটা আমাদের অধিকার। এই দেশের শিক্ষা, একটা দেশ কতটুকু উপরে যাবে সেইটা নির্ভর করে তার শিক্ষার উপর। আমরা সেই শিক্ষা ব্যবস্থা
আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা ফিরতে চাই, আমরা শিক্ষার্থী, আমরা কোনো অন্যায় কোনো কিছুর জন্য আমরা আসিনি। আমরা চাই আমাদেরকে সেকেন্ড টাইম আমাদেরকে দিয়ে আরেকবার সুযোগ দেখ। এই দেশের নাগরিক আমি, দেশ আমার কাছ থেকে কিছু চাই, আমিও আমার দেশ থেকে কিছু চাই। আমি অন্যায় কোনো কিছু চাই না, আমি চাইছি আমার শিক্ষাটাকে। তাই ভিসি মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র সিন্ডিকেট মেম্বার রয়েছে তাদের কাছে আমাদের একটাই আবদার, অনুরোধ, আমরা যেন শিক্ষার্থী হয়ে শিক্ষার যে মান, সেই মানটা অক্ষুণ্ণ রেখে আমরা পূর্বের মতো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারি। 2014 পর্যন্ত সেকেন্ড টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু ছিল। আপনারা জানেন খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের শিক্ষিকা মুনজারিন শহীদ আপু, তিনিও কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিলেন। কে জানে, হয়তো আমাদের যদি সুযোগটা হয় আমরা হয়তো এর চেয়ে ভালো কিছু করে দেখাতে পারবো। আমরা এই সুযোগটা চাই। আমরা আমাদের সুযোগ আদায়ের জন্য আজকে এখানে হয়েছি। আমরা বিগত 4-5 মাস ধরে 4-5 মাস যাবৎ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি সেকেন্ড টাইমের জন্য, তারা আমাদের আশ্বস্ত করেছে। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ডিনদের কাছে গিয়েছি, ডিনরা পর্যন্ত বলেছেন ম্যাক্সিমাম ডিন আমাদের পাশে। তারা ইভেন অনেক আর্টসের অনেক ডিন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে তারা ওই ডিপার্টমেন্টের ডিন হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেন আমরা যেহেতু সেকেন্ড টাইম দিতে পেরেছি তোমাদের একটা যৌক্তিক দাবি, কিন্তু মাত্র গোটা কয়েকজন সদস্য আমাদের দাবিকে নাকচ করছে। ওনাদের কষ্ট যে তোমরা এখানে কেন আসছো, তোমাদের কাছে তো তোমাদের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে থাকতে পারে না। তাহলে আমাদের উল্টা প্রশ্ন, ওনার কাছে একটা প্রশ্ন যে আসলে কার দাবিটা কার থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তাদের কিভাবে দাবি করতে হবে? তাদের সেকেন্ড টাইম তাদের প্রয়োজন নাই, সেকেন্ড টাইম প্রয়োজন যারা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের প্রয়োজন, তাদের কথা আমি থাকবে। আমরা দাবিটা আনিয়ে গিয়েছিলাম, এই জন্য তারা আমাদেরকে রাজনীতি করছে, আমরা বিএনপি জামাত আমাদেরকে জেলে দিচ্ছে। আসছে যে আমাদের ভয় দেখানো হয়েছে। ইভেন আমাদের একজন মেয়ে শিক্ষার্থী মাস্ক করে মাস্ক খোলার জন্য ওনারা বাধ্য করা হয়েছে। একজন প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা দেশ সেরা ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 10 মধ্যে একজন প্রক্টর স্যার, উনি কিভাবে এটা করতে পারে? একজন শিক্ষক হিসেবে, একজন টিচার তো জাতি গড়ার কারিগর, একজন জাতি গড়ার কিভাবে একজন মেয়ে শিক্ষার্থী মাস্ক খুলতে বাধ্য করা হয় এবং কয়েকবার পড়ার পর ওই মেয়ে শিক্ষার্থী মাস্ক খুলছে এবং আরেকজনকে বলা হয় মাস্ক খোলার জন্য, তার পরিবারের নাম্বার দেওয়ার জন্য, এবং সে নাম্বার যদি চাই নেই তখন তাকে মাস্ক করে পরবর্তী আপনি একটা মেয়ে শিক্ষার্থী কেন কথা বলছেন? যখন সে আমাকে কোন দলে আছে আপনি বিশ্বাস করেন, ওনাদের সিসি ক্যামেরা আছে, আপনি দেখতে পারেন আমাদের ভিডিও ছিল, সব কিছু ক্লিক করার পর আমাদের লাইভটা ডিলিট করে দেবো। আমরা বহির্বিশ্বে খেয়াল করলে দেখবেন বাংলাদেশের বিশ্বের অন্যান্য যে দেশগুলো রয়েছে প্রত্যেকটা দেশের বয়সের সীমাবদ্ধ শিক্ষাক্ষেত্রে কোনো জায়গায় নাই। আপনি ইভেন দেখবেন বাইরের যে দেশগুলো রয়েছে ওই দেশ থেকে বাংলাদেশ সহ এশিয়া কান্ট্রির অন্যান্য দেশের ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়ে তাদের দেশে পড়াশোনা করতে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশে থেকে কেন আমরা আমাদের দেশ সেরা প্রতিষ্ঠানে পড়তে পারবো না? আমরা আমাদের এই যৌক্তিকতার দাবি নিয়ে আমরা হাইকোর্টে পর্যন্ত রিট করেছি। ইভেন হাইকোর্টের অনেক আইনজীবী আমাদেরকে এটা সমর্থন করেছে। কিন্তু 12 তারিখের পরে আমাদের অনেক শিক্ষার্থীদের ফোন নাম্বার নিয়ে যখন বাসায় ফোন দেওয়া হয়েছে, তাদের গার্ডিয়ানরা অনেক ভীত সন্ত্রস্ত হয়েছে, যার কারণে অনেক শিক্ষার্থী আমাদের এই আন্দোলনে আসতে যাচ্ছে না। আমরা আসছি আমাদের যুক্তি নিয়ে, কারণ আমরা কোনো অন্যায় আন্দোলন করিনি। আপনাদের যে ফোন নাম্বার নিয়ে আপনাদেরকে হুমকি দিচ্ছে, এই লোকগুলো কারা এবং মোবাইল কেড়ে নিচ্ছে এরা কারা? এদের কথা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বোন আপনার মাকে যদি এখন কেউ বলে যে আপনার বোন আপনার মা এমন একটা জায়গায় উনি এখানে কয়েকজন স্টুডেন্টদের সাথে কয়েকজন ছেলের সাথে একটা অনৈতিক কাজে যুক্ত আছে, তখন আপনার কাছে কেমন লাগে? আপনি বলেন, আপনার মানে বিবেক কি জাগ্রত হয় নাই? একজন টিচার হিসেবে কিভাবে কথা বলতে পারে? আমরা জাতির কাছে, আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। আমরা এই বিষয়টা আমরা জানি রাষ্ট্রের বিচার পাই না। আপনারা বিএনপি করেন, জামাত শিবির করেন, বলছে এটা বলছে স্বয়ং বলছে এবং তাদের সাথে যারা ছিল তারা স্বয়ং বলছে যে তোমরা জামাত শিবির করো, তোমাদেরকে এখনই জেলে দেওয়া হবে। ইভেন পুলিশ নিয়ে আসছে থানা থেকে একটা গাড়ি নিয়ে আসছে এবং পুলিশ নিয়ে আসছে আমাদের ভয় দেখানোর জন্য। আমরা তাদের কাছে যখন জানতে চেয়েছি, ওরা আমাদের বলে একটা ফর্মালিটি আছে, তোমরা স্মারকলিপি জমা দাও, চলে যাও। ওনারা জানে যে আমরা কত 4-5 মাস থেকে স্মারকলিপি দিয়ে আসছি, আমরা ডিসি স্যারকে স্মারকলিপি
আমাদেরকে ডিসি স্যারের সাথে আমরা এই জবাব চাইতে গিয়েছিলাম, পরবর্তীতে তারা আমাদেরকে প্রশাসনিক ভবনে ঢুকতেই দেয় না। তারা আমাদের বলে এখানে তোমাদের কোনো দাবি থাকতে পারে না। এই দাবি দেওয়ার জন্য সিটের বা সিন্ডিকেট নাম্বার রয়েছে, তারা কথা বলবে। আমাদের দাবি এখানে আমরা যে এই 4-5 মাস যাবৎ এই স্মারকলিপিগুলো বিভিন্ন জায়গায় দিয়েছি, সেই যৌক্তিকতার দাবিতে আমাদেরকে তো উত্তর দেওয়ার কথা ছিল। আমরা বিসি স্যারের সাথে দ্বিতীয়বার দেখা করতে যাই, আমাদের সেই দেখাটাও করতে দিতে দেওয়া হয়। তারা আমাদের এক মেয়ে ফ্রেন্ডকে যে আন্দোলনে ছিল তার বাসায় ফোন করে বলে আপনার মেয়ে আর আম্মুর কাছে আপনার মেয়ে 10-12টা ছেলের সাথে একটা অনৈতিকভাবে এখানে একটা অনৈতিক কাজ করছে। ওনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা যদি একটা যৌক্তিক দাবি নিয়ে আসার পর তারা বাসায় এইভাবে মিথ্যা অপপ্রচার আমাদের নামে করা হয়, তা আমরা কোথায় যাব? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল করে দিয়েছেন শিক্ষাকে। সেই শিক্ষাক্ষেত্রে আমাদের কেন বয়সের বাধা থাকবে? আমাদের বয়সের বাধার কারণে অনেক শিক্ষার্থী এগোতে পারছে না। প্রথমবার কোনো না কোনোভাবে সে ব্যর্থ হতেই পারে, কোনোভাবে ব্যর্থ হলে, অসুস্থ হোক, অ্যাক্সিডেন্ট হোক, কোনোভাবে সে ব্যর্থ। কিন্তু তাকে যদি এই সমাজ, এই দেশ তাকে যদি আরেকটা সুযোগ না দেয়, তাহলে আমরা কিভাবে বিশ্বের বুকে মাথা উঠিয়ে দাঁড়াতে পারবো? আমরা পড়ে গেলে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সেই উঠে দাঁড়ানোর সুযোগটা আমাদের দিতে হবে, কিন্তু সেই উঠে দাঁড়ানোর সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না। না, কোনো জবাব আমরা এখনো পাই না। 2 দিন হয়েছে অনেকেই পরীক্ষা থেকে গেছে। আমাদের এই আমাদের বলা হয়েছে আপনার যদি আমরা কখনো প্রশাসনিক ভবনে ঢুকি, আমাদেরকে আর কোনো ওয়ে থাকবে না, তারা হয় লাঠি চার্জ করে আমাদের পুলিশের কাছে দিয়ে দেওয়া হবে, জামাত শিবির বলে আমাদেরকে চালিয়ে দেওয়া হবে। আমাদেরকে ডিরেক্ট এই ভিডিওর কথাগুলো আমাদের যে এই সেকেন্ড টাইমের আন্দোলনের গ্রুপ ছিল, এই গ্রুপে আমাদের রেকর্ড করা হয়েছে। আমাদের যে রেকর্ড করছে তাকে ডেকে নিয়ে 4-5 জন আমাদের গ্রুপ থেকে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এখন আমাদের যে আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি, আমরা কোনো তাদের কাছ থেকে রিপিটেড পাইনি। এখন আমরা এই যৌক্তিকতার দাবিতে আমরা আজকে এখানে আসছি। হাইকোর্টে লিড করছে ফলাফল তাদের কাছে 2 দিন হয়েছে পাঠাইছে, আমরা এখন পর্যন্ত যাদের মাস্ক খোলা হয়েছে তারা আসছে। আসছে বলতে এখন আপনারা সংবাদ সম্মেলন করতে মাস্ক খুলে রাখছেন। লাইভ দিয়ে লোক কমে গেছে, কিছু কথা না বললে কাজ হবে না। ভাই মাইক্রোফোনগুলো কমে গেছে, মাইক্রোফোনগুলো আর একটু রেস্ট আন্দোলন করতে করতে অবস্থা খারাপ হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষার দাবিতে কিন্তু আজকে যা হাইকোর্টের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, সেখান থেকে কিন্তু সরাসরি আবার আপনাদেরকে যুক্ত করেছে যে যেখান থেকে আছেন আপনারা লাইভে শেয়ার করে দিবেন এবং আপনাদের যে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষার দাবি, সে দাবির প্রেক্ষিতে কিন্তু আপনারা সবাই লাইভে শেয়ার করে দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেবার জন্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে হাইকোর্টের সামনে দাঁড়িয়েছেন। কয়েকদিন আগে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বরাবর দরখাস্ত দিলেও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদের দাবি কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকে হাইকোর্টের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তাদের যে আজকে মানববন্ধন, সে মানববন্ধনের সর্বশেষ। দর্শক, যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে দিতে পারেন। এবং আরেকটা বিষয় যদি আপনাদেরকে আবারও একটু ক্লিয়ার করে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষার দাবিতে কিন্তু আজকের শিক্ষার্থীদের যে মানববন্ধন, তারা মূলত যারা এখানে রয়েছেন তারা সেকেন্ড টাইমার, মূলত তাদের যে দ্বিতীয়বার যে পরীক্ষা, সেই পরীক্ষার দাবিতেই কিন্তু তারা আন্দোলন করছেন। সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, হাইকোর্টের সামন থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম।
মাইক্রোফোন খুলে গেছে সানবিটি ফলাই আমার ট্রেন পাচ্ছে না বাইক খবর কিন্তু খুলে নিয়ে আমার মোবাইল কাছে ভাইয়া বোমগুলো একটু নিচে রাখো। কারণ 2014 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু ছিল। আমরা একটাই জিনিস চাই, আর যে 2টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মতো এই বিশ্ববিদ্যালয় যেন সেকেন্ড টাইম চালু হয়। সেকেন্ড টাইম চালু হলে আমরা যেন আরেকবার পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাই। আমরা জানতাম যে মানুষ শিক্ষিত থাকতে হবে, আমরা অনেক আনসার দিয়ে এই কয়েক মাস কাজ করে দিচ্ছি। সারা দেশে অনেক হাজার হাজার লক্ষ শিক্ষার্থী যারা সেকেন্ড টাইমার আছে, যারা অনেক আশা আসবে সেকেন্ড টাইম চালু করে সেকেন্ড টাইম কিন্তু চালু করে দেওয়া হয়। আমাদের একটা আশঙ্কা সেকেন্ড টাইম চালু করে দেওয়া হয়, সেটা চালু করে দেওয়া হয়। এই তো নতুন করে কি বলবো আর তাকে নিয়ে কোনো জায়গায় চাকরি নিয়ে দাও, আমি বসে বসে খেতে চাই। আমাদের গ্রুপে একটা পোস্ট করে দিবেন, তারা আমাদের সেই গ্রুপ থেকে আমাদের ভিডিওটি ভাই বোমগুলো নিচে ধরো। তারা আমার সাথে সকল ভিডিও এবং ফটো ডিলিট করে দিয়েছে এবং আমাকে বলছে যে তুমি বিএপি না জামাত, তোমাদেরকে কে টাকা দিয়েছে, তোমরা এই টাকা পেয়েছো, তোমাদের কারা পাঠিয়েছে তোমাদের। মানে আমাদের দাবি যে আমরা কত বলতে গেছি সেটা আমরা দেখছি। এই প্রশ্ন তো আমার ভাই দিলাম না। আমাদের তো রাজনৈতিক দল আছে, আমাদের লিস্টের দরকার, আমাদের লেখা আমাদের দিয়ে নাও। রাজনৈতিক দলের সমর্থন করে না এবং আমরা যখন- আমাদের যে আমরা চেয়েছি যে আমরা রাজনৈতিক পড়াশোনা করছি এবং আমাদের যে আইডি কার্ড, কলেজ আইডি কার্ড সেটা আমরা চেয়েছি, কিন্তু তারা আমাদের কলেজ আইডি কার্ডকে ভুয়া বলে তারা এটাকে ভুয়া ID card বলে এবং আমরা সকলেই আইডি কার্ড দেখি এবং তারা আমাদের আইডি কার্ডকে ছিনিয়ে নিয়েছে এবং তারা দিতে যাচ্ছে না। তারপর অনেক ক্রিয়া করার পরে তারা আমাদেরকে আইডি কার্ড ফেরত দিয়েছে। যখন আমি আমাদের এই আমি এক সাইড থেকে আমি আমাদের এই আন্দোলনে ভিডিও করেছিলাম, তখন ওরা জামির একজন শিক্ষক আমার ভিডিওগুলো ডিলিট করে নিয়ে এবং আমাকে বলছে আমাকে জামাত শিবির করি, আমাকে বিএনপি জামাত শিবির করি। তারপর তারা বলতে বলে আমাদের কথা দেখেছি, মোবাইল ফটো দেখেছি, আমাদের ব্যানার ফটো দেখেছি এবং এই যে জাতির তারিখ হিসেবে কিভাবে আমাদের মুখে কথা বলে? আগামী শিক্ষার টিচার টিচার হিসেবে শ্রেষ্ঠ টিচার আগামী দিনে আমরা হচ্ছে শিক্ষার্থী, আমরা কি টাকা তারা আমাদের সাথে যে ব্যবহার করেছে, আমরা আগামী দিনে দেশ কোথায় যারা আছে যারা শিক্ষার্থী আগামী দিনে ঠিক পছন্দ কথা তো এটা ইস্যু দরকারে অবশ্যই তাদেরকে বলা জঙ্গি, তাদেরকে বলা জামাত, তাদেরকে বলা বিএনপি, তাদেরকে বিএনপি সাধারণ শিক্ষার্থী বলা বন্ধ করে। ভাই কমপ্লিট। ভাইয়া একটু বোমগুলো নিচে ঘুরে আসছেন। ভালোই কাজ করে আমাদের বোমগুলাই আসে। ওটা মাইক্রোফোন জোরে বললেন, আপনি জোরে বললেন। মাইক্রোফোনগুলো একটু নিচে ধরেন। বিরাট লাগছে এসেছি নাই এই মাইক্রোফোন আপনি একটু জোরে বললেন। হ্যাঁ আর ভাইয়া এগুলো একটু নিচে ধরেন, না হলে মুখটা আসে না, আমরা ভিডিও বানাবো। সামনে কেন হ্যালো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, ভাই একটু নিচে 12 তারিখ যখন আমাদের কর্মসূচি করা হয়, তারপরে আমরা সবাই আসার হয়ে গিয়েছি। এখানে আসার একটা উদ্দেশ্য, এই ফারুক ভাই আমার সহপাঠী যিনি ছিলেন তার সাথে যে হেনস্থা করা হয়েছে, তাকে মাছ ধরতে যেভাবে বাধ্য করা হয়েছিল, সেটার প্রতিবাদের জন্য এখানে আসা।
আমরা যখন 12 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমাদের মানববন্ধন বা আন্দোলনের জন্য অবস্থান করি, সেখানে আমাদের সাথে সেখানে খুবই বাজে আচরণ করা হয় বা হেনস্থা করা হয়। আমি এবং আমার এক সহপাঠীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি তিনি বলেছেন যে মাস্ক খুল, ইভেন তাকে মাস্ক খুলতে বাধ্য করা হয়েছে। আর আমাকে যখন বলা হয় মাস্ক খুলতে, আমি না খুলে তারা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের আন্দোলনের জন্য আসছো আর মাস্ক খুলবে না। এখন আমার এটা প্রশ্ন প্রশাসনের কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে বা সেখানে আন্দোলনের জন্য অবস্থান করলে কি তাকে মাস্ক খুলে সেখানে অবস্থান করতে হবে? এটা উত্তর চাই, এটা কেন? এটা একটা স্বাধীন দেশ, আমরা প্রশাসনের কাছে জবাব চাই, আমাদের জবাব দিতেই হবে। আপনি চুপ থাকেন, আর আমাদেরকে আমরা আমাদের আন্দোলনে আমরা আমাদের অধিকারের জন্য সেখানে আমরা কোনো বিএনপি আন্দোলন বা কোনো অন্য কোনো সংগঠন থেকে যাইনি। আমরা আমাদের আন্দোলনের জন্য দিয়েছি, আমরা আমাদের অধিকারের জন্য দিয়েছি। সেটার কারণে কি আমরা কোনো বিএনপি আওয়ামী লীগ বা যেটাই হোক না কেন সেই নামে কেন আমাদেরকে অবহিত করা হবে? আমরা আমাদের পরিচিত, আমরা সাধারণ আমাদের মা বাবারা আমাদেরকে যে পরিশ্রম করে 12 বছর পড়াশোনা করার পর এই পর্যন্ত এনেছেন, আমরা বাই চান্স যদি কখনো আমাদের একটা ভুল হয়, আমাদের এই রাষ্ট্রকে আমাদেরকে আরেকটা সুযোগ দিবে না? আপু আপনার বাসায় কল দিচ্ছে আপনার? আমার বাসায় কল করে বলেছিল, নাম্বার দিয়েছিল দিদি। আমাদের যখন একটা খবর ছিল যে একক ভর্তি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা তখন ইউজিসিতে স্মারকলিপি দিয়েছিলাম যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যদি একক ভর্তি পরীক্ষা হয় তখন যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম যাওয়া হয়। আমরা ইউজিসির যে প্রধান ওনার সাথে আমরা আলোচনা করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অবশ্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম সমর্থন করি এবং তোমাদের এই দাবি যৌক্তিক। ইভেন আমরা আমাদের রাষ্ট্রপতির ভবনেও গিয়েছিলাম স্যারের সাথে দেখা করার জন্য, আমরা সেইখানে পারমিশন পাইনি ঢুকার জন্য ইমিডিয়েট। তো তারপর আমরা বিসি স্যার সহ অনেক সিনিয়র সিন্ডিকেট মেম্বারের কাছে বিগত 4-5 মাস যাবত ঘুরেছি। আমাদের এই একটাই দাবি, আমাদেরকে আরেকটাবার সুযোগ দিয়ে এই দেশে আমাদেরকে শিক্ষাটাকে নিশ্চিত করতে দেওয়া হোক, আমাদেরকে শিক্ষা থেকে যেন বঞ্চিত না করে, এইটাই আমাদের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি স্যার উনি হচ্ছে সেকেন্ড টাইমার, উনি সেকেন্ড টাইমার হয়ে যদি বিসি হতে পারে তাহলে আমাদের সুযোগ দিলে আমাদের প্রত্যেকের বিশ্বাস আমরা বিশ্বটা জয় করতে পারবো একদিন ইনশাআল্লাহ। আমরা ওই দিন 12ই ডিসেম্বর আমরা একটা কথা বলেছি, বঙ্গবন্ধুর এদেশে সেকেন্ড টাইম কেন নাই, এই কথা বলার পরে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করে তুমি বঙ্গবন্ধু সম্পর্কে কি জানো। আমরা যখন বলেছি 71 স্বাধীনতা যুদ্ধে তারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তারা স্বাধীন হয়েছে 71 সালে, এখন আমাদের আর 9 বছর আমাদের সেকেন্ড টাইম দেওয়া হয়নি, আর হচ্ছে 1 বছর। আমরা ইনশাআল্লাহ এই বছর আমরা জয় করে আনবো ইনশাআল্লাহ। তখন এটা বলার পরে তিনি বলছে তুমি কতটুকু জানো বঙ্গবন্ধু সম্পর্কে, 71 সম্পর্কে কতটুকু জানো। আমরা একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট। আচ্ছা আমি একটু বলি, আপনাদের প্রশ্ন থাকলে বলেন। আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি আপনার মাত্র 5 থেকে 7 জন দাঁড়িয়েছেন, 10 জন। আপনাদের কি প্রার্থীর সংখ্যা কি এমন? না, আমাদের সংখ্যা ছিল প্রায় ওই সময় আমরা প্রায় 100-র কাছাকাছি ছিলাম। ইভেন ওই সময় আমাদের একটা গণমাধ্যম কর্মী আমাদের সাথে ছিল। যখন আমাদের নাম ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের যখন ফোন নাম্বার নিয়ে জনে জনে বাসায় ফোন করা হয়, তখন তাদের ফ্যামিলির কাছে যখন কথাগুলো যায় তখন তাদের ফ্যামিলি তাদেরকে আসতে দেয় না। আজকে আমরা অনেকবার ফোন করেছি এবং ওনার ফ্যামিলিদের সাথে কথা বলেছি, বাট ওরা বলতেছে যদি কখনো ওরা যে পুলিশে দেওয়ার জন্য হুমকি দিছে, এই জন্য আমাদের যে বাকি ফ্রেন্ড বা বন্ধুরা আছে তারা আসে না। এইটাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা অবশ্যই হুমকির শিকার হয়েছি। আমাদেরকে বলেছে বিভিন্ন এরপরে যদি আমরা ওইখানে যাই আমাদেরকে জেলে দেওয়া হবে, আর কোনো কথাই ওরা মানবে না। আচ্ছা ধরেন সেকেন্ড টাইমারদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে এটা কি প্রথমবার যারা দিবে তাদের সাথে অন্যায় না? কারণ আপনাদের 2 বছরের প্রিপারেশন আর তাদের 1 বছরের প্রিপারেশন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি চিন্তা করেন তাইলে হবে না। বর্তমান যুগ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। বিশ্বের কোনো দেশে বয়সের সীমা শিক্ষার ক্ষেত্রে নাই। এই শিক্ষার সীমা যদি বাংলাদেশে রাখা হয়, আজকে সেকেন্ড টাইমের কোনো কারণে যদি একটা মেধাবী শিক্ষার্থী প্রথমবারে অকৃতকার্য হয়, তাকে কি এই দেশ আরেকটা সুযোগ দিবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো উদ্দেশ্য না যে যারা প্রথমবার পরীক্ষা দিবে তাদেরকেই নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, ইভেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, তারা তাদের যোগ্য শিক্ষার্থী নিবে। ইভেন 3টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়
সেকেন্ড টাইম চালু রাখছি। ইভেন এটা অনেক আগে থেকেই চলে আসছে। আমাদের দাবি এইটাই যে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, বর্তমান বিশ্বের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সামঞ্জস্য রাখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রাখতে হবে। আমাদের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমাদের শিক্ষাকে আমাদের বিদেশিদের ভাইয়া বলতে লাগছেন আমার। আমি তার আগে আরেকটা কথা বলতে চাই, যদি প্রথমবারে পরীক্ষা দিয়ে তাদের সাথে যদি অন্যায় করা হয় তাহলে পরীক্ষার পরবর্তী সময় যেন তারপরেও ঠিক 300 সিট ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকবে? যেহেতু প্রথম টাইমারটা এই সুযোগটা হয়। আরেকটা কথা, আমি বিসিএস এর মতো পরীক্ষা, আপু যে প্রশ্নটা করলেন, বিসিএস এর মতো পরীক্ষায় সেখানে কি যারা প্রথমবার পরীক্ষা দেয় দ্বিতীয়বার কি তারা অংশগ্রহণ করতে পারছে না? আচ্ছা ভাইয়া, 300 সিট যে খালি থাকে সেটা কিন্তু পাশের ভিত্তিতে, মানে যারা পাস করে না সেই হিসেবে খালি থাকে। এখন যে পাসই করে না তাকে কিভাবে নিবে? ভাইয়া একজন বলেন, আপনারা সবাই বলছেন কেন? আমি আমার এখানে জোরে বললেন আপু। বিশ্ববিদ্যালয় করতে চাও তাহলে মাস্ক করবো না, এটা কেমন? এটাই মানে উনি আমাদেরকে এভাবে তো বলতে পারেন না। একজন মেয়ে শিক্ষার্থী করতে পারে বা ধার্মিক ফ্যামিলি থেকে বিলং করতেই পারে, এগুলো তো তাকে আন্দোলন বা তার অধিকারের জন্য যেটা হলে যে তাকে মাস্ক তুলতে হবে, এটা তো কোনো কথাই হয় না। এটা কোনো উত্তর না, কেন তাকে মাস্ক তুলতে হবে? না, আমরা এখনো নেমে যাবে। ভাই একটু ভাই প্রশ্নটা শুনি না। এখনো আমরা কোথাও জানাই না এই বিষয়টা, এই জন্যই আজকে আমরা এই ব্রিফিংটা করতে যাচ্ছি। ভাই আবার একটু পিছনে যান আপনারা সবাই। ভাইয়া, এর আগের বছর আপনারা ভার্সিটির পরীক্ষা দিয়েছিলেন, তাই না? আপনাদের রেজাল্ট কি হয়েছিল? আমাদের রেজাল্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার পজিশন ছিল 746। ওইখানে যেহেতু মাত্র 250টা সিট, মেরিট গিয়েছিল 589 পর্যন্ত। ঢাকা ভার্সিটিতে? ঢাকা ভার্সিটিতে আমার শুধু একটা বিষয় ফেল আসে। কোন সাবজেক্টে? কোন সেই সাবজেক্ট হচ্ছে ফিজিক্সে। আমি ফিজিক্সের জায়গায় ম্যাথ, ম্যাথের জায়গায় ফিজিক্স দিই। ধন্যবাদ ভাইয়া। শেষ করে দাও। আমাদের কাছে নিবেদন হ্যাঁ বললাম তো, হ্যাঁ। আপনারা চাইলে যদি পার্সোনাল কোনো নিতে চান, আমার সম্ভব ভাইয়া, এটা দেন 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 ভাই ভাই শুনেন, আপনারা আরেকটু যান। আমার এটা তো আমার না। পার্সোনালি পরে যায়, ঠিক আছে? একটু একটু দেখি আমাদেরকে হুমকি দেওয়া হয় এবং আমাদেরকে মাস্ক খুলতে বলা হয়। আমার সাথে একজন সহপাঠী ছিলেন যাকে কিনা বলা হয় যে তুমি মাস্ক খুলো। পরে ও মাস্ক খুলতে চায়নি, পরে বলা হয় যে মাস্ক খুলবা না কেন? পরে ওকে বাধ্য করা, এক প্রকার বাধ্য করা হয় যে মাস্ক খুলো। এটা প্রকার প্রধান জিনিস। আর আমাকে বলা হয় যে মাস্ক খুলতে, আমি খুলিনি। আমার সহপাঠী পারভেজ উনি বলেছেন যে মাস্ক কেন খুলবে, এবারে বলে যে পরে ওনারা বলেন যে আমাকে বলা হয়েছিল যে পরে একজন আমাকে বলা হয়েছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমে আন্দোলনের জন্য আসছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম দিতে চাও, পড়তে চাও, তুমি মাস্ক খুলবা না? এখন প্রশ্ন এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম পরীক্ষা দিতে হলে বা সেখানে পড়তে হলে মাস্ক খুলতে হবে? এটা আমার ওনাদের কাছে প্রশ্ন। আপনি কি এই কোশ্চেন অন্যদেরকে করেছিলেন বা বলেছিলেন সব কিছু? আর তখন তো আসলে সবাই একটা ভয় ছিল, বা আমিও ছিলাম যে আমাকে মাস্ক খুলতে হবে কিনা, ভয় ছিলাম। আমি কিছু বলতে পারিনি বা আমি চুপি ছিলাম। আমি জাস্ট বলছি যে আমি মাস্ক খুলবো না। পরবর্তীতে আমাকে বলা হয় তোমার প্যারেন্টসের নাম্বার দাও। আমি দিতে চাইনি, কারণ আমার প্যারেন্টস ধার্মিক, যেহেতু বলবে যে কেন আসছো, কিন্তু আমি আমার অধিকারের জন্য আসছি। এটা কোনো অন্যায় না, এর জন্য আমি কোনো দলেরও হব, এটাও কোনো কথা না।
তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলিকে মানে আপনি তার নাম্বারটা দিয়েছিলেন? না না, আমি দিইনি। আমি আমার মায়ের নাম্বার দিতে চেয়েছিলাম, কারণ আমার আম্মু কিছু বলবেন না। তো উনি বলছেন না, তোমার আম্মুরটা নিব না, তুমি তোমার আব্বুরটাই দিতে হবে। আমি দিইনি আর কি। তার পরবর্তী তার কোনো টাইম হয়েছে আপনার নাম্বার না দেওয়ার পরবর্তী? না, উনি বারবার চেয়েছেন, প্রায় অনেকবার, 5-6 বার উনি বলতেই ছিলেন। আমি বলছি সরি স্যার, আমি দিতে পারবো না। ওই প্রক্টরের পরিচয়, নাম পরিচয় আপনি কিছু জানেন? উনি প্রক্টর প্রধান, এটাই জানি। উনি প্রক্টরের টিমের প্রধান। এখন আপনারা কি করবেন? 2 বছরের পরীক্ষা আসলে সেকেন্ড টাইমের জন্য আন্দোলন হয়, কিন্তু কখনোই কাজের কাজ এখন আমাদের কার্যক্রম আমরা সব জায়গায় স্মারকলিপি দিয়েছি, আপনারা জানেন। এখন আমরা এই যে আজকে আমাদের কোনো আন্দোলনের কোনো কিছু আশাহত হওয়াতে আজকে আমরা এই যে প্রেস মিটিংটা করছি। কি মনে হয় সেকেন্ড টাইম কি আদৌ ঢাকা ভার্সিটিতে হবে? আমরা এখন আশাবাদী যে আমাদের ফিজিক্স স্যার যিনি, উনি শিক্ষার্থী বান্ধব। তো আমরা এখন আশা করছি যে উনি আমাদের আশাহত করবেন না। আপনি কি বলবেন? অনেককে রিজার্ভ করতে বাধ্য করা হয়েছে, আপনি তখন তো আপনি সরাসরি ছিলেন ওখানে। তো বিষয়টা আমার ফ্রেন্ডকে ওকে বলা হয়েছিল যে মানে ওর মাস্ক করতে বাধ্য করা হয়েছিল। একসাথে দুইজন একসাথে। ভাইয়া একটু দাও। মাস্ক করতে বাধ্য করা হয়েছিল। তখন আমি জিজ্ঞেস করছিলাম, স্যার ও তো মেয়ে মানুষ, আপনি কেন ওকে মাস্ক করতে বাধ্য করতেছেন? তখন বলতেছে যে তুমি কি জামাত শিবির, তুমি কি বিএনপি, মানে কোন দল করো, ছাত্রলীগে, ছাত্রদলের কোন পদে আসো? যারা আমায় আমার যত টাকা লাগুক আমি আমার ককটেল টিভিকে ডাক দেবো না, ককটেল টিভিকে ডাক দেয়। আজকের ইনভেস্টিগেট করে এর ব্যাকগ্রাউন্ড দেখে, কোন ব্যাকগ্রাউন্ডে। এদের মধ্যে যদি আজকে একজন তো জামাত শিবির কিংবা বিএনপির কারো পাই, তাহলে এদেরকে আজকে সবাইকে আমরা জেলে দিই। এটা ককটেল স্যার নিজের মুখে বলছে। এটা কি তিনি নিজে বলে আপনার উপস্থিত ছিলেন? আমরা ওইখানে ছিলাম এবং কি আমার ওইটার ভিডিও ছিল, ওনারা ডিলেট করে দেওয়া হয়েছে সবগুলো। এবং কি আমাদের রিসাইকেল বিল মোবাইলে যে ওইখানে সেভ থাকে, ওইখান থেকে ওনারা ডিলেট করে দিয়েছে। এই যে আপনারা যাদের কাছ থেকে শিক্ষা নেবেন, তাদের কাছ থেকে যদি এমন ব্যবহার পান, তো এই বিষয়টা কিভাবে দেখছেন? যারা মানে আমরা খুবই লজ্জিত যে কি করব, এটা হচ্ছে আমার দেশ। এখন মানে আমাদের বলার পিছনে যে আমাদের দেশটা আসলে কারা চালাচ্ছে, আসলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিয়ন্ত্রণ। উনি যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 10 জনের হয়ে যদি এক নির্লজ্জ নিজ্ঞারজনক কাজ করতে পারে, তাহলে আমাদের আর কি বলার থাকে? একজন দেশের ইউনিভার্সিটির একজন টিচার যদি এমন কাজ করতে পারে, নির্লজ্জ বেহায়ের মতো কাজ করতে পারে, কিছু বলার নেই আর আমাদের। তাহলে এই বিশ্ববিদ্যালয় আসলে কারা এই বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছে, কারা নিয়ন্ত্রণ এই বিশ্ববিদ্যালয়গুলো? কষ্ট তাদের কাছে আমাদের। আচ্ছা, আমাদের দাবি আমরা জানি, মাননীয় ভিসি স্যারকে আমরা দেখা করতে বলেছি, ওনারা আমাদের দেখা করতে দেয় নাই। আমরা জানি না উনি আমাদের কার্যক্রমগুলো দেখছেন কিনা, ওনার কাছে দিবেন। আমরা জানি উনি খুবই শিক্ষার্থী বান্ধব। আমরা ওই দিন থেকে আশা করছিলাম যে আসলে উনি সেকেন্ড টাইমটা দিয়ে দিবে, যেহেতু ওনার সিনি খুবই ভালো মানুষ। সেকেন্ড টাইম যেহেতু প্রত্যেক শিক্ষার্থী অধিকার, উনি শিক্ষার্থী বান্ধব, তাহলে আমরা শিক্ষার্থীরা লাভবান হব ভিসি স্যার হলে। এই জন্য আমরা প্রথম থেকে দেওয়া করতাম যাতে করে উনি ভিসি স্যার হোক। এখন ভিসি স্যার হয়েছে, সময় শেষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিয়ে দিছে, কিন্তু আমাদেরকে সেকেন্ড টাইম দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা বলছিলেন আসলে আপনাদের বারবার জামাত শিবির রাজনৈতিক কোনো মানে আসলে প্রেক্ষাপটে নেওয়ার চেষ্টা করছে। আপনারা কি এই পর্যন্ত যে আন্দোলন করেছেন, তো এর মধ্যে কি কোনো বা থার্ড পার্টি বা কোনো রাজনৈতিক সংগঠন আপনাদের সাথে কি কোনো প্যাট্রোনাইজ করছে কিনা, বা যে দলের আপনাদের ব্লেম দেওয়া হচ্ছে তারা কি কোনো প্যাট্রোনাইজ করছে কিনা? না না, এটা কি শুধুমাত্র আপনাদের বিস্তারিত বলেন না? বিস্তারিত বলতে কষ্টটা আবার করুন। ধরেন যে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা রাজনৈতিক দলের থেকে আছেন বা রাজনীতির সঙ্গে জড়িত, আদৌ কি আপনারা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের জন্য যাচ্ছেন কিনা? অবশ্যই না। আপনি দাঁড়ান, আপনি প্রশ্নটার পর শুরু করবেন। আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান কিনা, এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন। ওনারা আমাদেরকে দেখছে, আমাদের ব্যানার, আমাদের লিফলেট, প্লেকার্ড, ওইখানে কোনো রাজনৈতিক কোনো ইঙ্গিত ছিল না, কোনো দলের রাজনৈতিক। আমরা ওনাদেরকে বলেছি, স্যার আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা আমাদের দাবি অধিকার নিয়ে আসছি, কিন্তু তারা বলছে তোমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে কিসের অধিকার? তাদের কাছে আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইমে তাদের অধিকার থাকবে না তো তাদের থাকবে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা তো সেখানে ভর্তি আছে অলরেডি, তারা পড়াশোনা করতেছে, তাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অধিকার আছে? তারা বলতেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে তাদের অধিকার কৃতপক্ষের কাছে, আমাদের কোনো অধিকার নাই। তাহলে আমাদের অধিকার না থাকলে আমাদের সেকেন্ড টাইমের দাবি সেটা আমরা কিভাবে আদায় করে নিই? সাধারণ কতজন শিক্ষার্থীর দাবি আসলে আপনাদের সংগঠনে কতজন আছে? আমাদের প্রায় একটা গ্রুপ আছে, সেখানে 4,500 স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমের জন্য এই যে গত কয়েক মাস থেকে যারা লো
লড়ে যাচ্ছি। আচ্ছা, এই যে দাবি মানা হচ্ছে না, পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি থাকতে পারে? পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের পদক্ষেপ যদি সেকেন্ড টাইম না দেওয়া হয়, আমরা পদক্ষেপ বলতে আমাদের কিছু করার নাই এখন, যেহেতু ওনাদের অনেক শক্তি আছে, ওনাদের সব আছে, ওনারা করতে পারবে। এখন কি বলবো, আমাদের বিদ্যালয় বাদের দেশে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো তো সেকেন্ড টাইম আছে, তো সেখানে তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগবে কেন আপনাদের? এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম বলে দেশের অন্যান্য দেশের টপ ইউনিভার্সিটিগুলো দেখা, সেখানে কিন্তু এভাবে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বলে কোনো শর্ত না। সেখানে যত খুশি তত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। আমাদের এডুকেশন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিদেশিদের মতো ভিন দেশিদের মতো করা হবে, যাতে করে শিক্ষা ব্যবস্থা আরও সুস্থ সুন্দর হয়। কিন্তু সেটা তো হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কী হচ্ছে এসব, আমাদের দেশে এসব কী হচ্ছে? আমরা শিক্ষার্থীরা আমাদের অধিকার পাচ্ছি না, আমাদের করবো আমরা প্রত্যেক। আচ্ছা, আপনি কোন চ্যানেলে আছেন এখন? সময় নিউজ। জি, সোনালী নিউজ। আপনাকে যখন এখন সময় টিভি থেকে একটা কি বলে অফার লেটার দেওয়া, আপনি কি ওখানে যাবেন? অবশ্যই। আচ্ছা, এখন বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটা, এটার মধ্যে তফাৎটা সবচেয়ে টপে কোনটা? অবশ্যই। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম মানে আমরা যদি না পাই, তাহলে আমরা এর জন্য আন্দোলন করবো না, এর জন্য আমরা আবেদন করবো না। তাদের কাছে এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নাই। তো আমরা চাই যেন ভালো দেশের ভালো একটা জায়গায় যাওয়া, ভালো একটা জায়গায় পড়াশোনা করা, কিন্তু সেই সুযোগটা আমাদের দেওয়া হচ্ছে। তো আন্দোলন হচ্ছে বছরের পর বছর, একবারও তো কাজের কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? আন্দোলন তো বারবারই হচ্ছে। সেটা আন্দোলন বারবার হচ্ছে সেটা আমরা বলতে পারতেছি না, সেটা প্রশাসনের লোকজন জানে। এখন আমাদের কাছে তাদের এইটাই নিবেদন, এটাই আবেদন যেন প্রত্যেক শিক্ষার্থীর অধিকার, এটা প্রত্যেক শিক্ষার্থীর অধিকার, এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, সেই কিন্তু আমাদের অধিকার। সুতরাং আমাদেরকে এটা ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এটা যদি না দেয়, এরপরে আমরা আমাদেরকে যদি কী করে আমরা জানি না, তবে আমরা যদি 10 জন শিক্ষার্থী, আমরা 10 জন ইনশাআল্লাহ এখানে নামবো, আন্দোলনের নামবো। যদি আমরা যদি সেকেন্ড টাইমের জন্য আমাদের রক্ত দিতে হয়, আমরা দিব। 71-এ যেরকম স্বাধীনতা দিতে যেরকম মানে 71-এ যেরকম রক্ত দিয়ে তারা শহীদ করছে, ঠিক তেমনি আমরা সেকেন্ড টাইমকে প্রতিষ্ঠা করবো। আমি জানি না সেকেন্ড টাইম দিলে আমি চান্স পাবো কি পাবো না, তবে সেকেন্ড টাইম প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। সুতরাং আমরা 10 জন হলো সেখানে নামবো, আমরা অধিকার প্রতিষ্ঠা করে যাবো ইনশাআল্লাহ। আপনারা যা করার করেন। এইচএসসি কত সালে আপনার? এইচএসসি 22 ব্যাচ। কেন এমনকি আমাদের অনেক মেয়ে ফ্রেন্ডদেরকে ওনাভাবে হেনস্থা করা হয়, তাদের মাস্ক খুলতে বাধ্য করা হয়। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় করতে কি মাস্ক খুলে লাগবে? কেন চিকিৎসা করেনি করে আমার এই অভিযোগ, কি কোনো অধিকার নেই? আপনারা যদি জানতে চান যে আপনি কে, জানতে চাইতে পারেন। এই যে আজকে আপনারা দাঁড়াইছেন, আসলে উদ্দেশ্যটা কি এবং একটু বিস্তারিত বলেন আমাদের। যে আমাদের উদ্দেশ্য হচ্ছে গত 12 ডিসেম্বর আমরা কর্মসূচি আয়োজন করেছিলাম, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়ে আমাদেরকে সেখানে নানাভাবে হেনস্থা করা হয়। এই হেনস্থার প্রতিবাদের উদ্দেশ্যে আমরা আজকে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি, যাতে সকলের কাছে এই খবরটি পৌঁছায়। মূলত আমরা দুটোর উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি, যেন দেয়াল না তুলে আমাদেরকে আরেকবার ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতাকে প্রমাণ করতে দেওয়া। সেদিন কি হয়েছিল যখন গেলেন ডক্টর অফিসে গেলেন? আমরা যখন গিয়েছিলাম যে আমাদের দাবিগুলোর বিষয়ে কি হলো বা কি বিষয়, আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা আমাদেরকে ডিরেক্ট বলা হয়েছে যে তোমরা এখানে অবস্থান করবে না, তোমরা কোন দল থেকে আসছো, তোমরা কি বিএনপি না অন্য কোনো দলের, তোমরা কেন নৈরাজ্য সৃষ্টি করছো, তোমাদেরকে জামায়াত শিবির বলে আমরা কোর্টে জেলে চালান করে দিব। তোমরা যদি এর পরবর্তীতে আর কখনো আসো, তোমাদের বিরুদ্ধে আমরা এই ধরনের পদক্ষেপ নিব, তখন আর আমাদের বিপক্ষে কোনো কথা বলতে পারবো না। আচ্ছা, একটা বিষয়, পৃথিবীর কোনো দেশে আসলে বয়স সীমা নেই। বয়স সীমা আসতে হয়, চাকরির ক্ষেত্রে বয়স সীমা আসতে হয়, তাহলে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাটা আসলে সঠিক পদ্ধতিতে ভালো হবে। দেখেন, আমাদের যে জননেত্রী শেখ হাসিনা রয়েছেন, উনি বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন। উনি চান বাংলাদেশ যেন একটা বিশ্ব দরবারে মাথা উঁচিয়ে দাঁড়ায়। আমরাও চাই যে বাংলাদেশ নাম বিশ্বের ভূখণ্ডে বাংলাদেশ যেন নাম করে লাল সবুজের পতাকা উঠে। তো আমাদেরকে এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অন্তত আর যাই হোক দেয়ালটা যেন না করে দেওয়া হয়। একটা শিক্ষার্থী কোনোভাবে যদি প্রথমবার অকৃতকার্য হয়, তাকে আমার হিসেবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর হিসেবে, ইভেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারের কাছেও শুনেছি
টিচাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন সেকেন্ড টাইম যৌক্তিক দাবি। তোমরা কোনো ধরনের গন্ডগোল হট্টগোল না করে তোমরা বিভিন্ন জায়গায় যাও, স্মারকলিপি প্রদান করো। দেখো কি বলে, আমরা তারই প্রেক্ষিতে গিয়েছি এবং তারাও বলেছে এই বাধা যেন না থাকে, তারাও চায়। কিন্তু আমরা এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই দ্বিতীয়বার যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলো আমরা উঠিয়ে ফেলতে চাই। এটাই আমাদের এটা আসলে কোনো দেখেন, আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আছে, এখন তারা যদি এই বিষয়টা চিন্তা করে যে শিক্ষাক্ষেত্রে কেন শিক্ষার্থীদের বাধা রাখবে, আমার কাছে মনে হয় বহির্বিশ্বের কারো হাত নেই এখানে। তারা যদি চায় তাদের শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী তারা সুযোগ দিবে, চাইলেই পারে। এখন 2014 সাল থেকে আজ পর্যন্ত সেকেন্ড টাইম বন্ধ রয়েছে, আমরা এরই প্রেক্ষিতে আন্দোলন করছি, আমরা কোনো অন্যায় করি নাই। বিশ্বের বুকে যেন আবার বাংলাদেশ আরো উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা শিক্ষার যে দ্বিতীয় রকমের একটা বড় রকমের দেয়াল, এটাই দূর করতে চাই। ভবিষ্যতে কি কখনো ঢাকা সেকেন্ড টাইম চালু হতে পারে কি মনে হয়? আমরা এখনো আশা করছি আমাদের বর্তমান যে নতুন ডিসি স্যার হয়েছেন মাকসুদ কামাল স্যার, উনি আমাদের এই আবেদনগুলা, ওনার কাছে আমরা দুইবার দেখা করতে গিয়েছি। একবার ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলেছি। উনি আমাদের বলেছেন আমাদের আশ্বস্ত করেছেন যে তোমরা আশা রাখো, হতাশ হন, আমাদের এইরকম একটা কথা বলেছেন উনি। এর পরিপ্রেক্ষিতে আমরা আরো সামনে অগ্রসর হয়েছি। আমরা আশা করি নতুন ডিসি স্যার আমাদেরকে শিক্ষা বান্ধব একটা সিদ্ধান্ত দিবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাকদিন ভুইয়া। আচ্ছা, আপনি বলছিলেন আসলে আপনাদেরকে হেনস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দ্বারা, ঠিক আছে? তো সেইখানে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান, দেশে এত বড় একটা বিদ্যাপীঠ, সেখানে আসলে শিক্ষার্থীদের এভাবে লাঞ্ছনা করা, এই বিষয়টা কতটুকু আসলে শিক্ষা খাতে সামাজিক অবস্থা, শিক্ষার অবস্থা আপনি মনে করছেন? দেখেন, আজকে আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই শিক্ষা নামক মৌলিক অধিকারের জন্য আজকে আমার রাস্তায় আসতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে এই শিক্ষা অর্জনের জন্য। এটা কি কোনো লজ্জার বিষয় না? একটা সমাজে, একটা রাষ্ট্রে একজন শিক্ষা আদায়ের জন্য কেন রাস্তায় নামবে? তারা স্বাধীনতার 50 বছর পূর্তি হলেও কেন শিক্ষার্থীদের এই পড়াশোনার দিকটা কেন তারা অধিকার নিশ্চিত করতে পারছে না? আমরা জোর দাবি জানাই আমাদেরকে যেন এই শিক্ষাক্ষেত্রে নতুন করে আমাদেরকে আরেকবার উঠে দাঁড়ানোর সুযোগ পায়। আমরা ছোট থেকেই শিক্ষকদের কাছে শুনেছি, একবার না পারিলে দেখো শতবার। আমরা শতবার চাইনি, আমরা চেয়েছি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ। তাই আকুল আবেদন থাকলে আমাদেরকে আরেকটিবার সুযোগ দিয়ে নিজেদেরকে প্রমাণ করার জন্য লড়াই। আচ্ছা, আপনারা জানেন যে আসলে ঢাকা ভার্সিটিতে এমনি সিট নিয়ে প্রচুর লড়াই চলে, প্রতি বছর যে পরিমাণে আসলে লড়াই হয়, তো সেই সাপেক্ষে যদি আসলে পিছনের গুলো আসা হয় বা দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়, আপনি কি মনে করেন এগুলো আসলে ভার্সিটির উপর চাপ করে বা একটা বোঝা জাতির জন্য? আমরা যারা সেকেন্ড টাইম চাই, আমরা যতটুকু তারা সেকেন্ড টাইম না দেওয়ার 3টি যৌক্তিকতার মধ্যে একটি যৌক্তিকতা ছিল 2014 সালে বন্ধ করার প্রশ্নপত্র ফাঁস হওয়া। এই প্রশ্নপত্র ফাঁস হওয়া কিন্তু এটা কর্তৃপক্ষের কাজ, এটা আমাদের কোনো কাজ না। শিক্ষার্থীদের কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে? কোন যুক্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ করবে? আমরা চাই আমাদেরকে আরেকটিবার সুযোগের মাধ্যমে এই অধিকার কোনো দেয়াল যেন তৈরি করা না হয়। আপনি একটু বলেন আসলে এই যে আপনারা দাঁড়াইছেন, বলেছিলাম আমি আর কি বলবো, সেটা হচ্ছে চলতেছে। এই যে আসলে আপনারা বলছিলেন যে আপনাদের লাঞ্ছনা করা হয়েছে বা একটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সেখানে আসলে লাঞ্ছনা করা হয়েছে, এইটা সামাজিক শিক্ষাক্ষেত্রের অবস্থা, এটা আপনি মনে করেন? আমরা হচ্ছে একজন শিক্ষার্থী, আমরা শিখবো টিচার থেকে, তো কিছু বলার নাই যে টিচার থেকে আমরা তার ব্যবহার যদি এমন হয়, আমরা বলেছি না একজন টিচার কীভাবে একজন শিক্ষার্থীর অভিভাবকের সাথে এভাবে কথা বলতে পারে, এইভাবে বলতে পারে যে ওই শিক্ষার্থী অবৈধ কাজে, অনৈতিক কাজে যুক্ত আছে। এটা কি অনৈতিক কাজ? নিজের দাবি চাওয়া যদি অনৈতিক কাজ, তাহলে এই দেশ কীভাবে স্বাধীন দেশ হতে পারে? এটা তো নিজের দাবি, যৌক্তিক দাবি, এটা অধিকার। নিজের অধিকার চাওয়া যদি এটা অনৈতিক কাজ হয়, তাহলে আর কি বলার আপনাদের কাছে? ধন্যবাদ।